জামাত এনসিপির জন্য বিরাট সুখবর দিলেন পিনাকি ভট্টাচার্য। জামাত শিবিরের বাইরে আপনারা প্রস্তুতি নিন, আপনাদের সামনে অপার সম্ভাবনা, আপনারাই আগামীর ভবিষ্যৎ, আপনারাই ক্ষমতায় আসবেন এবং সেটা টেকসই হবে। বিএনপি যেভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি শুরু করেছে, 2 নম্বরই শুরু করেছে, প্রতারণা শুরু করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে শপথ নেওয়ার আগেই ঝামেলা বাজিয়ে দিয়েছে, তাতে বিএনপির অবস্থা ভালো মনে হচ্ছে না। জনগণের আস্থার প্রতীক জামাত এনসিপি থাকবে এবং দেশকে তাদেরকেই এগিয়ে নিতে হবে, তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে পিনাকি ভট্টাচার্যের অবদান কি। দেখেন, জামাত ইসলামী 12% ভোট থেকে আজকে 40% এসেছে, যেখানে অতীতে 31% ভোট নিয়ে সরকার গঠন করার নজির আছে এই বাংলাদেশে 91 সালে। জামাত যে পরিমাণ ভোট এবার পেয়েছে এর চাইতে কম সংখ্যক ভোট নিয়ে একাধিকবার সরকার গঠিত হয়েছে, সেখানে জামাত সরকার গঠন করার মতো ভোট অলরেডি অর্জন করেছে এবং এক লাফে এতদূর এসেছে। এক লাফে একদম পিকে ওঠা এটা ভালো না, ঝড়ের গতিতে যা আসে ঝড়ের গতিতে শেষ হয়ে যায়। এই জন্য জামাত যেভাবে ধারাবাহিকভাবে এগোচ্ছে এটা ঠিক আছে। এখন এই যে অবস্থাটা জামাতের, এই যে একটা উত্থান, যেটাকে প্রথম আলো বা সুশীলরা অনেকে বলছে যে জামাতের ঢাকা দখল, 2 দিন পর বলবে বাংলাদেশ দখল। হ্যাঁ, একক দল হিসেবে বিএনপির চাইতে জামাত বড়। আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি ফার্স্ট হয়েছে। সেই জায়গায় জামাতের যে অর্জন, এর পেছনে কিন্তু পিনাকি ভট্টাচার্যদের অবদান আছে। কিছু অতি সুশীল এদেরকে নাক ছিটকায়, কিন্তু না, পিনাকি ইলিয়াস জামাতের ন্যারেটিভ নির্মাণে এবং বিএনপিকে রিমোরালাইজ করার ক্ষেত্রে তাদের অবদান অসামান্য। তো এখানে আবার জামাতের অনেকে বলেন যে পিনাকি ডুবিয়েছে। আরে একটা মজার সহজ বিষয় বুঝেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর? জামাতেরও 2-1 চিনি তারা ক্ষতিকর হিসেবে বলেন না, যারা ক্ষতিকর হিসেবে বলেন তারা ক্ষতিকর জামাতের জন্য, কিন্তু পিনাকি ইলিয়াস জামাতের জন্য ব্লেজিং। ভাই, পিনাকি ইলিয়াস না, আজকে একটা কথা বলি এখানে এই প্রসঙ্গক্রমে, জামাত কি করতে পেরেছে আমরা জানি। এই যে হাইপ তৈরি করা জামাত ক্ষমতায় আসবে, জামাতের সাধারণ জনগণকে কনভিন্স করা যে জামাতকে ভোট দেওয়া উচিত। জামাত কি? জামাত ইজ নট থ্রেট। জামাত শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, জামাত রাজনৈতিকভাবে সবার জন্য সুইটেবল, ইনক্লুসিভ। এই জিনিসগুলো সাধারণ জনগণ কারা বুঝিয়েছে? জামাতেরই উত্থানের পেছনে আল্লাহর রহমত তো সবার উপরে, এবং জামাতের যারা কাজ করে তারা তো আছেই, তারা না থাকলে তো আর কিছুই না। কিন্তু আপনি যদি কন্ট্রিবিউশন হিসেব করেন, অ্যাক্টিভিস্ট, এই যে আমার কথা যদি বলি, আমি, ইলিয়াস, পিনাকি, এদের অবদান অসামান্য। বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ, জামাতের পক্ষে ন্যারেটিভ নির্মাণ, এটা কারা করেছে? জামাতের নেতারা কেউ ন্যারেটিভ বুঝে না, এটা পিনাকিরা করেছে, আমরা করেছি। অতএব জামাতের এই আজকে উত্থানের পেছনে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার, এদের অসামান্য অবদান আছে। পিনাকি ইলিয়াস কনক সরোয়ারদের মারাত্মক তাসির জনগণের উপর। এখন পিনাকি ইলিয়াস কনক সরোয়ার এরা যে জামাতের জন্য ব্লেজিং, উপকারী, সেটা বুঝবেন কিভাবে? আপনি তো চাইলেও সবকিছু বুঝতে পারবেন না। সহজ একটা মানদণ্ড বলে দিই। দেখেন, পিনাকিকে গালি দেয় বিএনপি। বিএনপি নির্বাচনে জেতার পর তারা স্লোগান দেয় যে পিনাকি তুই দেখে যা, সংসদে তোর বাপেরা। এর মানে পিনাকির প্রতি ক্ষোভ বিএনপির, ইলিয়াসের প্রতি ক্ষোভ বিএনপির। পিনাকির বিরুদ্ধে জুতো মিছিল করে, ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে কারা? বিএনপি। দর্শক, এই পিনাকি ভট্টাচার্য বলেছেন, খালি হতাশ হইেন না, 5 বছর দাঁতে দাঁত কামড়ে কাজ করেন। কিভাবে কাজ করতে হবে আমি পাবলিকলি বলবো। সামনের বার আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই সত্য কথা। এটা তো আমি নির্বাচনের রেজাল্টের পরেই বলেছি, সামনের বার জামাত ক্ষমতায় যাবে। বাংলাদেশের রাজনীতির সিলসিলাই এটা, যে বিরোধী দল পরের বার ক্ষমতায় যায়, আর বিরোধী দল পরের বার ক্ষমতায় যাবে এবং জামাত খুব সহজে যাবে। এটা ইকুয়েশন দিয়ে প্রমাণ করা খুব সহজ। দেখেন, ভোটের পরের দিনেই তো অলরেডি শুরু হয়ে গেছে জামাত জোয়ার। বিএনপির প্রতি ক্ষোভ মানুষের, বিশেষ করে নির্বাচন পরবর্তী সহিংসতায়।
বিএনপির যে ভূমিকা, এটা দেখেই তো অলরেডি মানুষ জামাতকে ফিল করছে যে এই জামাতকে ভোট দিলে ভালো হতো। অতএব বুঝতে হবে যে পিনাকি ইলিয়াসকে বিএনপি ভয় পায়, আর বিএনপি যাদেরকে এত খারাপ হিসাবে দেখে, এবং বিএনপিরই কিছু লোক বলে এই যে পিনাকি ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো না ফার্স্ট হতে পারে না। আরে ভাই, জামাতের যতটুকু উত্থান হয়েছে এখানেই তো পিনাকির অবদান আছে। আর এই যে পিনাকি ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো, এটা বলে তো বিএনপির লোকেরা। এর মানে বিএনপিরা তো অ্যালার্জি, যদি পিনাকি ইলিয়াসের কারণে জামাতের ক্ষতি হয়ে থাকে এতে তো বিএনপি খুশি হবে, চুপ থাকবে যে না, ওরকম আরো ইলিয়াস পিনাকি আসুক আর জামাত বাস খাক। কিন্তু না, বিএনপি এটা বলছে যে না না না, পিনাকি ইলিয়াস একে বাদ দেন, তাহলে জামাত ভালো করবে। ওরে বাবারে, জামাতের ভালো চাই বিএনপি? তো দর্শক, বিএনপির যে অ্যাপ্রোচ, যে অ্যাটিটিউড পিনাকি এবং ইলিয়াসকে নিয়ে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর। ডেফিনেটলি উপকারী। বিএনপি সন্ত্রাস মানুষ সহ্য করতে পারছে না, অনেকে ভোট দিয়ে অনুতপ্ত, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে বিএনপি জামাতের ভোট তো প্রায় সমান। এখানে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, আর বিএনপির ভোট আগে যা ছিল ওইটাই এক জায়গায় থমকে আছে। অতীতে বিএনপির ভোট যা ছিল এখনো বিএনপির ভোট তা। বিএনপির অরিজিনাল ভোট বাড়েনি। এবার যে ভোট পেয়েছে দেখেন, ওটা আওয়ামী লীগ ভোট সহ অনেক, এবং সুইং ভোটারদের একটা অংশ পেয়েছে বিএনপি মেকানিজম করে, বিশেষ করে ঠাকুরগাঁও জেলা আমিরের ওই কাণ্ড, নানান কারণে জামাতকে একটু ব্যাকসাইডে ফেলে দিতে পেরেছে। কিন্তু বিএনপির ফিক্সড ভোট ব্যাংক যেটা, ওইটা যা ছিল ওইটাই, বাড়ে নাই, বরং কমে। আর জামাতের 12% থেকে আজকে প্রায় 40%। দেখেন এবার জামাত কত অগ্রগতি হয়েছে। অতএব এই হিসাবে জামাত অনিবার্যভাবে পরের বার ক্ষমতা আসবে, এটি পিনাকি বোঝাতে চেয়েছে। তো দর্শক, সামনের বার জামাত ক্ষমতা যাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন লেখক, অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। এবং এই পিনাকির এই বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। এর মানে তার বক্তব্যের তাসির, প্রভাব কতটা বেশি এই পত্রিকা রিপোর্ট থেকে বোঝা যায়। কিভাবে কি করতে হবে সে নির্দেশনা তিনি দেবেন বলে জানিয়েছেন। একটা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি পিনাকির এই স্ট্যাটাস ইত্তেফাক ডিজিটাল সহ বিভিন্ন নিউজ পেপার হুবহু তুলে ধরেছে। স্ট্যাটাসে পিনাকি লিখেছেন, আমরা ভিডিওতে জামাত এনসিপি সম্মিলিত ভোট, জামাত এনসিপি সম্মিলিত ভোট আসলে 40%, এবং এটা যদি অ্যানালজি করা হয়, কিয়াস করা হয়, তাহলে অরিজিনাল ভোটটা বের হয়ে আসবে। এটার সাথে খেলাফত মজলিসের 3%, তাহলে মানে প্রায় 40%-এর মতো। এবং জামাত বিএনপি যেখানে সরাসরি ফাইট করেছে জোট ছাড়া, ওইসব জায়গায় জামাত বিএনপির ব্যবধান একদম কম, সেখানে জামাত 42% প্রায়, আর বিএনপি একটু বেশি। এর সাথে এবি পার্টির ভোট আর অলি আহমেদের ভোটও যুক্ত হবে, তাহলে পার্সেন্টেজ আর বাড়বে। এটা হেলাফেলা করার সংখ্যা না, এটি হচ্ছে সুখবর, এটাই বাস্তবতা। এবং এই পিনাকিরাই জামাতকে এভাবে এগিয়ে নেবেন। সমস্ত প্রভাবশালী গুরুত্বপূর্ণ যারা ন্যারেটিভ নির্মাতা, যারা ইনফ্লুয়েন্সার, তারা জামাতের পক্ষে আছে এবং থাকবে। ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর বেশিরভাগই জামাতের পক্ষে আছে এবং থাকবে। এটা আগামীবার ক্ষমতা যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুরুতেই বিএনপি সরকার কি নতুন কোনো ফাঁদে পড়েছে? বিএনপি সরকার না, পুরো বাংলাদেশ ফাঁদে পড়েছে, গ্যারাকলে পড়েছে। পুরো বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ, আলামত ভালো না। দর্শক, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটা শুরুতেই হোঁচট খেল। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এটা নিঃসন্দেহে একটা জটিলতা তৈরি করবে। বিএনপি প্রতারণা করতে বাধ্য হবে, এবং জামাত এনসিপি কি করবে তারা এটা এখনো বুঝতে পারছে না। আবার সেই পুরনো ফেসিবাদদের নতুন ভার্সন, ফেসিবাদ 2.0 ফিরে আসবে, হু নোস। তবে দেশে কি ঘটবে আপনি কল্পনা করলে অবাক হবেন। এই জন্য বেশি কল্পনা করেন না, জিকির আজগার করেন। কারণ বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি।
আমি বিশ্লেষণ করছি বদিউল আলম মজুমদারের একটা অভিমত। বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় জটিলতা সৃষ্টি হলো। এর মানে এই জটিলতা বাংলাদেশকে থামিয়ে দিবে, এই জটিলতা বাংলাদেশকে বিপদগ্রস্ত করবে, বাংলাদেশকে একটা ভিশাস সার্কেলের ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশ এবার সেই ভিশাস সার্কেল থেকে বের হওয়ার যে একটা স্বপ্ন দেখেছিল সেটা হচ্ছে না। তাহলে বিএনপি কি করবে? দেখেন, জামাত যদি অঘটন যে ঘটে গেছে, আমার মনে হয় না যে এটা পরিবর্তনের সুযোগ আছে। কারণ জামাত এখন পর্যন্ত যে রাজনীতি করছে টোটালি অ্যাবসার্ড এবং আনস্মার্ট। সকালে এক কথা, বিকালে এক কথা, নিজেরা যা বলে তা নিজেরাই করতে পারে না। অনেকটা হতাশ এবং মন খারাপ, বুঝতে পারেনি, বোকা হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা তো আমরাও দেখতে পাচ্ছি। এই জায়গায় জামাত যদি আবার ঘুরে দাঁড়িয়ে বিএনপিকে কঠিন চাপে রাখতে পারে, তাহলে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে। কিন্তু কি করবে এটা একটু বলে দিই। এই যে বিএনপি সংসদ গঠন করেছে, সংসদের অধিবেশন শুরু হবে খুব দ্রুত। সংবিধানের যেসব বিষয় পরিবর্তন করা দরকার ওইটা করে ফেলবে। আরো অনেক সংস্কার ঠিকই পার্লামেন্টে বাস্তবায়ন করে ফেলবে, এবং যেগুলো করবে তাতে জামাত খুশি হবে, এনসিপি খুশি হবে, জনগণ খুশি হবে, আর বিএনপি তো খুশি। সংবিধান বিসমিল্লাহ আর অনেক কিছু ঢুকিয়ে ফেলবে। কিভাবে ঢুকাবে? এই পার্লামেন্টের মাধ্যমে ঢুকাবে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের ওগুলোর দাম বিএনপির কাছে নেই, ওগুলো তারা চেনে না। আরো কিছু সংস্কার করবে 31 দফার আলোকে। এরপরে যখন যদি বাই চান্স জামাত এনসিপি জোরালো চাপ, জামাত না পারলে এনসিপি যদি পারে, কঠিন চাপ দিতে পারে, চাপে রাখতে পারে বিএনপি সরকারকে, তখন বলবে যে ঠিক আছে, যেহেতু আপনারা বলছেন, আমরা এবার জুলাই সনদ মানি, আমরা শপথ নিলাম। তখন এক পর্যায়ে শপথ নিবে সংবিধান সংস্কার পরিষদের। আর এই শপথ নেওয়ার আগেই কিন্তু বিএনপি যা করার ওদিকে নিম্নকক্ষে করে ফেলবে। আর শপথ নিয়ে কি করবে? উচ্চকক্ষ সহ দুই একটা নতুন দাবি মেনে নিবে। উচ্চকক্ষে তো পিআরও মেনে নিবে, কিন্তু সংবিধান বিএনপি যেরকম সাজাতে চায় ওইটার কাজ আগেই করে ফেলবে, মূল কাজটা আগে করে ফেলবে। তারপরে দুধ ভাত যে কাজ, ওইটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে তারপরে এটা পরে। বিএনপি কিন্তু একবারও বলে নাই যে আমরা শপথ নিব না, যে এখন নিব না, আপাতত নিচ্ছি না। যেমন জামাতও নিতে পারবে না, তাও কিন্তু বলে নাই যে এখন নিতে পারবে। যেহেতু স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, কার কাছে নিব, এইসব জটিলতা দেখিয়ে দাঁড়িয়ে দিয়ে গেছে। স্পিকার, ডেপুটি স্পিকার সব ঠিকঠাক হলে সংবিধান বিএনপি নিজেদের মতো করে পরিবর্তন করে তারপরে এখানে এসে কিছু দুধভাত মানবে, এবং সবাই বিএনপি বলবে না আমরা তো সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছি, সংবিধানও সংস্কার করেছি, জুলাই সনদ অনেকগুলোই তো মেনেছি, এখন আপনারা চুপচাপ বসে থাকেন। আর জামাতের ডাকে জনগণ সাড়া দিবে বলে মনে হচ্ছে না, কারণ জামাত দাঁড়িপাল্লার ভোটারদেরই নিরাপত্তা দিতে পারেনি, তাদের পাশেই দাঁড়াতে পারেনি। তো জামাতের ডাকে জনগণ নামবে কেন? অদূর ভবিষ্যতে হয়তো বা আবার পরিবেশ পরিস্থিতি ভিন্ন দিকে গেলে, মানুষ বিএনপির প্রতি অতি ক্ষুব্ধ হয়ে গেলে আবার জামাতমুখী হবে মানুষ। কিন্তু এই মুহূর্তে জামাত কিছু করতে পারবে, এই মুহূর্তে জামাত কোনো আন্দোলনও জামাতে পারবে না। এবং জামাতের যে দুর্বল সময়টা, যখন জামাতের ডাকে জামাতের লোকজনই সাড়া দিবে না, এই টাইমটায় বিএনপি যে ঘটনা ঘটিয়ে ফেলবে। আর যখন জামাতের ডাকে আবার মানুষ সাড়া দেওয়া শুরু করবে, হ্যাঁ অদূর ভবিষ্যতে দিবে, কারণ বিএনপির প্রতি মানুষ যখন চরম ক্ষুব্ধ হবে তখন জামাত খুঁজে বের করবে। রাজনীতি এইটাই, বিরোধী দলকে তখন খুঁজে বের করবে। তখন যখন মানুষ আবার জামাতকে চাইবে, জামাতমুখী হবে, তখন জামাত বিএনপিকে চাপ দিবে, তখন শপথ নিয়ে বলবে যে এই যে দেখেন করেছি, আর আগে যা করে ফেলেছি ওটা তো করেছি, ওটা তো আর পরিবর্তন করা যায় না। এই হচ্ছে। এবং গণভোটের বিধান নিয়ে সব বাতিল করে দিবে। কিসের গণভোট? এটার বাধ্যবাধকতা নেই, এই পার্লামেন্টের সার্বভৌমত্ব কায়েম করবে বিএনপি, এটাই করবে। তো দর্শক, জটিলতা যে সৃষ্টি হয়েছে এটা স্পষ্ট, বদিউল আলম মজুমদারও বলেছেন। এই জটিলতা সমাধান, এই যে বললাম, এটা যদি জামাত খুব প্রচন্ড শক্তিশালী ভূমিকা রাখতে পারতো তাহলে হয়তো এখনই সমাধান হতো।
কিন্তু জামাত বলবে বড় বড় কথা, এটা সহ্য করবো না, আমিরা জামাত বলেছেন ছাড় দিব না। ছাড় দিবেন না কি করবেন? আন্দোলন করবেন? আন্দোলন জমাতে পারবেন না, মানুষ আপনাদের ডাকে সাড়া দিবে না। এমনকি এই মুহূর্তে আমি বলছি, এই মুহূর্তে যদি জামাত বলে যে আমরা উপজেলায় উপজেলায় বিশাল বিশাল মিছিল করব, জামাতের অধিকাংশ রোকনকেই কাছে পাবে না, কারণ তারা এখন ভয় আছে এবং এক্ষেত্রে সংগঠন হাইকমান্ড অভয় দিতে পারেনি। যতটুকু ভীতি দূর করেছে এটা আমরা অ্যাক্টিভিস্টরা করেছি, ব্যক্তিগতভাবে নানান জায়গায় পরিবেশ ঠিক করেছি, কিন্তু সংগঠন হিসেবে অনেক ইউনিয়ন আমিরকেও এখন মিছিলে পাবে না, সেই পরিস্থিতি নাই। তো এই যে জামাতের দুর্বলতা, এই সুযোগটা বিএনপি কাজে লাগাবে, এটা জানে। শিবির হয়তো বা কিছুটা সাহসী আছে ক্যাম্পাসগুলোতে, কিন্তু লোকাল পর্যায়ে শিবিরও তেমন কিছু করতে পারবে না।